সবাইকে আসসালামু আলাইকুম। আমি ফারিয়া হক, প্রভাষক, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ, বিভাগ গার্হস্থ্য অর্থনীতি। তো শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। যদিও আমাদের মার্কেটগুলো মনে হয় সব খুলে দিচ্ছে, তো টিচার হিসেবে তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে তোমরা মার্কেট যতই খুলুক না কেন, আমরা জরুরি প্রয়োজন ছাড়া আমরা আসলে ঘরে অবস্থান করব এবং যে স্বাস্থ্যবিধিগুলো আছে সেগুলো মেনে চলব। কারণ আক্রান্তের সংখ্যা কিন্তু কমছে না, বরং বেড়েই চলেছে। তো নিজেদের সতর্কতা বজায় রেখেই আমাদেরকে আসলে চলতে হবে। সেজন্য মার্কেটগুলোতে বা শপিং মলগুলোতে যতটা সম্ভব আসলে না যাওয়াটাই ভালো। তো তোমাদের গত ক্লাসে আমি কার্বোহাইড্রেট সম্পর্কে কিছুটা আলোচনা করেছিলাম। আজকে আমরা একটু প্রোটিন নিয়ে আর কি আলোচনা করতে চাচ্ছি। তো এটা আমার লেকচার 2, প্রোটিন। চলো তাহলে আমরা শুরু করি। এখানে দেখো, আমি প্রোটিনের সংজ্ঞাটা তোমাদের জন্য লিখে দিয়েছি, সেটা তোমরা লিখে নিতে পারো। প্রোটিন হচ্ছে এক ধরনের উচ্চ আণবিক ওজন বিশিষ্ট নাইট্রোজেন ঘটিত জটিল জৈব যৌগ। তাহলে প্রোটিন কি? প্রোটিন হচ্ছে উচ্চ আণবিক ওজন। উচ্চ আণবিক ওজন মানে হচ্ছে যে সমস্ত যৌগের আসলে আণবিক ভর বেশি হয়, অর্থাৎ অণুর সংখ্যা বেশি হয়, আণবিক ওজন বেশি হয়, তাদেরকে বলা হচ্ছে উচ্চ আণবিক ওজন বিশিষ্ট নাইট্রোজেন ঘটিত জৈব যৌগ। তাহলে নাইট্রোজেন হচ্ছে একটা প্রাকৃতিক উপাদান, সেই উপাদানটা আসলে এর মধ্যে বেশি পরিমাণে থাকবে এবং জটিল জৈব যৌগ, অর্থাৎ এটা এক ধরনের জৈব যৌগ। তো জৈব যৌগটা কেমন? যেটা হচ্ছে জটিল, মানে খুব ছোটোখাটো বা সহজ সরল না, একটু জটিল, বড়, যেটার আণবিক ওজনও থাকবে বেশি এবং অসংখ্য ক্ষুদ্র অ্যামাইনো অ্যাসিড এর সমন্বয়ে গঠিত। এবং এই অ্যামাইনো অ্যাসিডগুলো আবার কি থাকবে? পেপটাইড বন্ধনের সমন্বয়ে গঠিত হবে। তাহলে কি হচ্ছে আমাদের মোট সংজ্ঞাটায় আমরা তাহলে দেখতে পাচ্ছি যে প্রোটিন হচ্ছে এক ধরনের উচ্চ আণবিক ওজন বিশিষ্ট নাইট্রোজেন ঘটিত জটিল জৈব যৌগ। তাহলে প্রোটিন হচ্ছে এক ধরনের উচ্চ আণবিক ওজন বিশিষ্ট নাইট্রোজেন ঘটিত জটিল জৈব যৌগ, যা অসংখ্য ক্ষুদ্র অ্যামাইনো অ্যাসিডের পেপটাইড বন্ধনের সমন্বয়ে গঠিত। তাহলে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড থাকবে, সেই অ্যামাইনো অ্যাসিডগুলো কী করবে? পেপটাইড বন্ধন দিয়ে যুক্ত হয়ে তারপরে তখন তারা প্রোটিন গঠন করবে। এবার আসলে একটু রাসায়নিক গঠনের কী কী উপাদান দিয়ে গঠিত সেটা আমরা একটু দেখি। সামগ্রিকভাবে প্রোটিন মূলত কার্বন, অর্থাৎ কার্বনের প্রতীক হচ্ছে সি, নাইট্রোজেন এটা হচ্ছে এন, হাইড্রোজেন এইচ, অক্সিজেন ও, সালফার এস, ফসফরাস পি, অর্থাৎ এটা হচ্ছে এই উপাদানগুলো প্রোটিনের মধ্যে থাকবে। এখানে হচ্ছে নেসেসারি যে উপাদানগুলো সেগুলোর মধ্যে কিন্তু কার্বন অবশ্যই থাকবে, হাইড্রোজেন অবশ্যই থাকবে, অক্সিজেন অবশ্যই থাকবে এবং নাইট্রোজেন, এটা হচ্ছে প্রোটিনের মূল উপাদান হচ্ছে নাইট্রোজেন। আমরা জানি যে প্রোটিন জাতীয় পদার্থ যখন পরীক্ষা করা হয় তখন কিন্তু সেখানে নাইট্রোজেনের উপস্থিতি পরীক্ষা করে দেখা হয় যে নাইট্রোজেন এখানে আছে কি না। নাইট্রোজেন থাকলে ধরে নেওয়া হয় যে এটা প্রোটিন জাতীয় পদার্থ। তাহলে প্রোটিন টেস্ট করার প্রধান উপায় কিন্তু হচ্ছে নাইট্রোজেন টেস্ট। সুতরাং নাইট্রোজেন অবশ্যই প্রোটিনের মধ্যে উপস্থিত থাকতে হবে। তাহলে মূল যে উপাদানগুলো সেটা হচ্ছে কার্বন থাকবে, নাইট্রোজেন থাকবে, হাইড্রোজেন থাকবে, অক্সিজেন থাকবে, এগুলো অবশ্যই থাকতে হবে। আর এগুলোর বাহিরে অপশনাল আরও 2টি উপাদান আছে, সেটা হচ্ছে সালফার এবং ফসফরাস। অর্থাৎ সালফার অনেক প্রোটিনে থাকে, আবার অনেক প্রোটিনে নাও থাকতে পারে। ফসফরাসও তেমনি অনেক প্রোটিনে থাকতেও পারে, নাও থাকতে পারে। প্রোটিনের গাঠনিক একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এটা আমরা আগেও জানি যে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডই কিন্তু যুক্ত হয়ে পরস্পর পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে প্রোটিন গঠন করছে। তাহলে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পরস্পর যুক্ত হয়ে প্রোটিন অণু গঠিত হয়, অর্থাৎ প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের পলিমার। তাহলে প্রোটিন কি? প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের পলিমার। পলি শব্দের অর্থ হচ্ছে বহু,
আর তাহলে পলিমার মানে হচ্ছে অনেকগুলো একসাথে অ্যামাইনো অ্যাসিডের যে অণু সেগুলো একসাথে অনেকগুলো থাকবে, অনেকগুলো যুক্ত হয়ে এটা গঠিত হবে। এখন আসো উৎস, অর্থাৎ আমরা কোথায় কোথায় এগুলো পেতে পারি, সেটা হচ্ছে প্রাণীজ উৎস থেকে আমরা পেতে পারি, আবার আমরা উদ্ভিজ্জ উৎস থেকেও কিন্তু পেতে পারি। তো প্রাণীজ উৎস কী কী আছে সেটা আমরা মোটামুটি সবাই জানি, যেমন মাছ, মাংস, ডিম, দুধ, ছানা, পনির ইত্যাদি আরও বিভিন্ন ধরনের প্রোটিন জাতীয় যেগুলো প্রাণী থেকে আমরা পেয়ে থাকি যে প্রোটিনগুলো, সেগুলোকেই কিন্তু বলা হচ্ছে প্রাণীজ প্রোটিন। এরপরে আসো যে উদ্ভিজ্জ যে উৎসগুলো ছিল সেগুলো হচ্ছে, অর্থাৎ উদ্ভিদ থেকে আমরা যে ধরনের প্রোটিনগুলো পাই সেগুলোই হচ্ছে উদ্ভিজ্জ উৎস। যেমন বিভিন্ন ধরনের ডাল, বাদাম, যেমন চীনাবাদাম হতে পারে, আমন্ড বাদাম হতে পারে, কাজু বাদাম হতে পারে, তারপর আরও যে বিভিন্ন ধরনের বাদাম যেগুলো আছে সেগুলো, সয়াবিন, শিমের বিচি, কাঁঠালের বিচি ইত্যাদি, অর্থাৎ এগুলো সবই কিন্তু আমাদের প্রোটিন জাতীয় যে খাবার সেগুলোর উদ্ভিজ্জ উৎস। এবারে আসো আমরা প্রোটিন জাতীয় যে খাদ্যগুলো আছে সেগুলোর যে শ্রেণী বিভাগ বা ক্লাসিফিকেশন এগুলোতে চলে যাই, বা প্রোটিনের ক্লাসিফিকেশন, সেটা হচ্ছে উৎস অনুসারে প্রোটিন দুই প্রকার, যেটা আমরা একটু আগে যে খাদ্য উৎসগুলো দেখলাম, অর্থাৎ প্রাণীজ প্রোটিন এবং উদ্ভিজ্জ প্রোটিন, সেগুলো হচ্ছে উৎস অনুযায়ী দুই প্রকার। তো সেগুলোর এক্সাম্পলগুলো যেহেতু আমি আগেই দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নিও। এরপরে আরও কিছু উপাদানের ভিত্তিতে আসলে এগুলোকে শ্রেণীবিভাগ করা যায়, যেমন অ্যামিনো অ্যাসিডের উপস্থিতিতে প্রোটিন কিন্তু 3 প্রকার। তাহলে উৎস অনুযায়ী প্রোটিন হচ্ছে 2 প্রকার, অর্থাৎ খাদ্য উৎস অনুযায়ী, যেমন প্রাণীজ প্রোটিন, উদ্ভিজ্জ প্রোটিন। আর অ্যামাইনো অ্যাসিডের যে উপস্থিতি আছে সেটার উপস্থিতিতে কিন্তু প্রোটিন 3 প্রকার, যেমন হচ্ছে সরল প্রোটিন বা সম্পূর্ণ প্রোটিন, অর্থাৎ যে প্রোটিনটাকে আমরা সরল ধরতে পারি, এবং সম্পূর্ণ প্রোটিন বলা হয় এটাকে। যেমন যে সমস্ত প্রোটিনকে আর্দ্র বিশ্লেষণ করলে অ্যামিনো অ্যাসিড ছাড়া অন্য কোনো বস্তু পাওয়া যায় না তাদেরকে সরল প্রোটিন বলে। অর্থাৎ যে সমস্ত প্রোটিনকে আমরা আর্দ্র বিশ্লেষণ করলে বা ভেঙে ফেললে সেগুলোকে কি হবে, শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিডই পাওয়া যাবে, এর সাথে অন্য কোনো প্রকার ভেজাল হিসাবে যে অন্য ধরনের কোনো কিছু থাকতে পারে সেগুলো থাকবে না, শুধুমাত্র কিন্তু এগুলোতে অ্যামাইনো অ্যাসিডই পাওয়া যাবে। তাহলে শুধুমাত্র যে সমস্ত প্রোটিনকে আর্দ্র বিশ্লেষণ করলে বা ভেঙে ফেললে শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড পাওয়া যাবে তাদেরকেই কিন্তু বলা হচ্ছে যে সরল প্রোটিন বা সম্পূর্ণ প্রোটিন। তো এগুলোর কিছু এক্সাম্পল আমরা একটু দেখি, যেমন অ্যালবুমিন। অ্যালবুমিন কিসে কিসে থাকে? অ্যালবুমিন হচ্ছে প্রোটিনটার নাম, যেটা সরল প্রোটিন বা সম্পূর্ণ প্রোটিন। এটাকে ভাঙলে শুধুমাত্র কিন্তু অ্যামাইনো অ্যাসিডই পাওয়া যায়, এছাড়া অন্য কিছু পাওয়া যাবে না। তো এটা কিসে কিসে থাকে? এটা মূলত থাকে ডিম, দুধ, রক্ত। ডিমের যে সাদা অংশ যেটা থাকে, ডিমের যে কুসুমের ছাড়া যে সাদা অংশটা থাকে সেটাই কিন্তু ডিমের আসলে অ্যালবুমিন, এবং সেই প্রোটিনটাকেই অ্যালবুমিন জাতীয় প্রোটিন বলা হয়। এটাকেও ভাঙলে কিন্তু অন্য কিছুই পাওয়া যাবে না, শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড পাওয়া যাবে। তাহলে এটা এক ধরনের সম্পূর্ণ প্রোটিন বা সরল প্রোটিন। তেমনি দুধের মধ্যেও কিন্তু অ্যালবুমিন প্রোটিন থাকে, এছাড়া রক্তেও কিন্তু অ্যালবুমিন প্রোটিন পাওয়া যায়। এরপর আসো গ্লোবিউলিন প্রোটিন। গ্লোবিউলিন প্রোটিন কিন্তু ডিমে থাকে, রক্ততেও থাকে। গ্লুটেলিন। গ্লুটেলিনটা কি? গ্লুটেলিন পাওয়া যায় হচ্ছে গমে। এগুলো কিন্তু প্রোটিনের নাম, অ্যালবুমিন, গ্লোবিউলিন, গ্লুটেলিন, প্রোলামিন, হিস্টোন, এগুলো হচ্ছে সরল প্রোটিনের নাম। এগুলো একটু তোমাদের মনে রাখতে হবে, কারণ এমসিকিউ এবং তোমাদের যে জ্ঞানমূলক বা অনুধাবনমূলক যে প্রশ্নগুলো হয় সচরাচর এই ধরনের জিনিসগুলো কিন্তু সেখানে সেট করা হয়। তো এগুলো তোমরা সঠিকভাবে মনে রাখতে পারো কিনা সেটা কিন্তু দেখা হয় সেই পরীক্ষাগুলোতে, সুতরাং সেগুলো তোমাদের মনে রাখতে হবে। তাহলে অ্যালবুমিন থাকছে কিসে কিসে? ডিম, দুধ, রক্ত। গ্লোবিউলিনও কিন্তু ডিমে থাকবে, রক্তে থাকবে। গ্লুটেলিন সেটা থাকবে গমে, প্রোলামিন সেটা থাকবে শস্য দানায়, হিস্টোন এটা হচ্ছে হিমোগ্লোবিনের গ্লোবিন অংশে। অর্থাৎ আমরা জানি যে রক্তের যে হিমোগ্লোবিন যে অংশটা থাকে, যেটার জন্য রক্ত লাল দেখায় লোহিত কণিকাতে, সেই হিমোগ্লোবিনের উপস্থিতি থাকে। তো হিমোগ্লোবিনের যে গ্লোবিন নামক যে প্রোটিন অংশ, সেখানে কিন্তু হিস্টোন জাতীয় প্রোটিনগুলোকে পাওয়া যায়। ঠিক আছে, তো আমরা সেই হিসাবে একটু কষ্ট হলেও এই শব্দগুলো একটু মনে রাখতে হবে আমাদেরকে।
তারপরে দেখো আমরা অ্যামিনো অ্যাসিডের উপস্থিতিতে বলেছিলাম যে প্রোটিন 3 প্রকার। তো সরল প্রোটিন কি সেটা আমরা দেখলাম। এরপরে আসো তাহলে যৌগিক প্রোটিন যেটা, সেটা তাহলে কি? তো যৌগিক নাম থেকে বোঝা যাচ্ছে যে এটা কোনো কিছু যুক্ত হয়ে এটা হচ্ছে, বা একটার সাথে আরেকটা যুক্ত থাকবে। তাহলে কি যুক্ত থাকবে? যে সমস্ত প্রোটিনকে আদ্র বিশ্লেষণ করলে অ্যামাইনো অ্যাসিড ছাড়াও প্রোটিন, একটু শব্দটা খেয়াল করো ছাত্রীরা, সেটা হচ্ছে প্রোটিন অংশ পাওয়া যায়, তাদেরকে যৌগিক প্রোটিন বলে। তার মানে হচ্ছে এখানে অ্যামাইনো অ্যাসিড তো থাকবেই, সেই সাথে প্রোটিন ছাড়া যে পদার্থ সেই অংশটুকুকে বলা হচ্ছে কিন্তু প্রোটিন, অর্থাৎ সেটা প্রোটিন না। তো তাহলে এখানে কিন্তু আদ্র বিশ্লেষণ করলে শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড পাওয়া যাচ্ছে না, এর সাথে অন্য একটা অংশ যুক্ত থাকছে, যে অংশটাকে বলা হচ্ছে প্রোটিন অংশ। তাহলে যৌগিক প্রোটিন হচ্ছে এক ধরনের যুক্ত প্রোটিন বা যুগ্ম, যেটা দুইটা অংশ যুক্ত হয়ে হচ্ছে, সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড তো থাকবেই, তার সাথে প্রোটিন একটা অংশ থাকবে। এই দুইটা মিলেই কিন্তু হচ্ছে যৌগিক প্রোটিন, এবং সেই যৌগিক প্রোটিনটার নামকরণ করা হবে কিন্তু এই প্রোটিন অংশটার নাম অনুসারে। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। এক্সাম্পলগুলো যখন আমরা দেখব তখন এটা ক্লিয়ার হবে। তাহলে যেসব প্রোটিনকে আদ্র বিশ্লেষণ করলে অ্যামিনো অ্যাসিড ছাড়াও প্রোটিন অংশ পাওয়া যায় তাদেরকে যৌগিক প্রোটিন বলে। এখন আমরা একটু এগুলোর এক্সাম্পলগুলো দেখব। আমরা অংশগুলো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সেই যে সংযুক্ত অংশ, অর্থাৎ যে প্রোটিন অংশটা, সেটার নাম অনুসারে কিন্তু এদের নামকরণ করা হচ্ছে। যেমন ফসফোপ্রোটিন। তাহলে ফসফোপ্রোটিন নাম থেকে আমরা বুঝতে পারছি যে এখানে ফসফো শব্দটা কি? ফসফরাস থেকে এসছে, ফসফো। তাহলে এখানে প্রোটিন তো থাকবেই। ফসফোপ্রোটিনকে তাহলে ভাঙলে দুইটা অংশ পাওয়া যাবে, একটা হচ্ছে প্রোটিন তো থাকছেই, আর তার সাথে থাকবে ফসফেট, অর্থাৎ এই ফসফেট এবং প্রোটিন একসাথে যুক্ত হয়ে তৈরি করবে হচ্ছে ফসফোপ্রোটিন। তারপরে আসো নিউক্লিয় প্রোটিন, অর্থাৎ প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড এই দুইটা কিন্তু যুক্ত হচ্ছে। ক্রোমোপ্রোটিন, তার মানে প্রোটিনের সাথে কি যুক্ত হচ্ছে? ক্রোমো মানে হচ্ছে রঞ্জক পদার্থ, যেটা হচ্ছে কালারফুল অংশের জন্য দায়ী থাকে বা রং তৈরি করে, সেটাকে আসলে বলা হচ্ছে যে ক্রোমো প্রোটিন। অর্থাৎ যেগুলো রঙিন প্রোটিন হয় সেটা আসলে প্রোটিনের সাথে রঞ্জক পদার্থ যুক্ত থাকে। এরপরে আসো লাইপোপ্রোটিন। তো লাইপো শব্দের অর্থ হচ্ছে লিপিড জাতীয় বা লিপিড সম্বন্ধনীয়, আর প্রোটিন তো প্রোটিনই। তাহলে লাইপোপ্রোটিন মানে হচ্ছে প্রোটিনের সাথে এখানে যে প্রোটিন অংশটা থাকছে সেটা হচ্ছে লিপিড বা চর্বি। তারপরে আসো গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিনটা কিন্তু আসলে প্রোটিনের সাথে কি যুক্ত থাকছে? কার্বোহাইড্রেট বা শর্করা। কার্বোহাইড্রেট বা শর্করার আরেকটা নাম কিন্তু আমরা শর্করা জানি যে গ্লাইকোজেন হিসেবে শরীরে শর্করা জমা থাকে, তাই গ্লাইকো শব্দটা আসছে আসলে শর্করা থেকে। তাহলে এখানে যে গ্লাইকোপ্রোটিন সেটা মানে হচ্ছে প্রোটিনের সাথে কি যুক্ত থাকবে? শর্করা। তাহলে আমরা যৌগিক প্রোটিন জানলাম, যেটা যুগ্ম থাকে, অর্থাৎ দুইটা অংশ যুক্ত হয়ে এটা গঠিত হয়। এরপরে আমরা শিখব উদ্ভূত প্রোটিন। এটা হচ্ছে আরেক ধরনের, যে সরল এবং যৌগিক প্রোটিনের সংমিশ্রণে গঠিত প্রোটিন সমূহকে বলা হয় উদ্ভূত প্রোটিন। তাহলে এখানে সরল প্রোটিনও থাকবে, তার সাথে আবার যৌগিক প্রোটিনও মিশ্রিত থাকবে। দুইটা একসাথে মিশে যখন যে প্রোটিনটা তৈরি হবে সেটাকে বলা হচ্ছে উদ্ভূত প্রোটিন, অর্থাৎ এটা আরেকটু জটিল। তো এখানে কয়েকটা নাম দেওয়া আছে, যেমন প্রোটিওস, পেপটোন, পেপটাইডস। এগুলো কিন্তু সরল প্রোটিনও এর সাথে যুক্ত থাকবে এবং যৌগিক প্রোটিন যুক্ত থাকবে, অর্থাৎ দুইটা একসাথে যুক্ত হয়েই কিন্তু এটা উদ্ভূত প্রোটিনটা তৈরি হচ্ছে। তাহলে আমরা প্রোটিনের যে বিভিন্ন ধরনের শ্রেণী বিভাগ সেটা শিখলাম। সরল প্রোটিন, যৌগিক প্রোটিন, উদ্ভূত প্রোটিন। আর উৎস অনুসারে ছিল দুই প্রকার, যেমন উদ্ভিজ্জ এবং প্রাণীজ।